এটা যুদ্ধে রক্তাক্ত ব্রাহ্মণবাড়িয়া এই বছরই শতাধিক সংঘর্ষে নিহত ৩৯, নিরুপায় পুলিশ, সুশিক্ষা ও মূল্যবোধ প্রসারের তাগিদ। কুড়িগ্রামের সীমান্তের শূন্য রেখায় এখনো ৫ জন, সংলাপের মধ্য দিয়ে পুশিন সমস্যা সমাধানের তাগিদ জাতিসংঘের। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে প্রায় ৪১%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৬৪ জন অভিযুক্ত। স্বাগত সকালের বুলেটিনে। আমি ইশতিয়াক আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ কিংবা কোনো তুচ্ছ ঘটনাতেই টেটা বল্লম যুদ্ধ, প্রাণহানি, এরপর পাল্টাপাল্টি মামলা, জীবিকা নিয়ে অনিশ্চয়তা। অনেকের কাছে হাসাহাসির বিষয় হলেও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলার মানুষকে বিপদগ্রস্ত করেছে এই সামাজিক দাঙ্গা। সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এসব সংঘর্ষ কমানো সম্ভব বলছে সচেতন নাগরিকেরা। সংঘর্ষে জড়ানো রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলায়। পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় মরণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। জেলা পুলিশ জানিয়েছে, চলতি বছরেই ১০ জুন পর্যন্ত সংঘর্ষ হয়েছে শতাধিক। এতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন, হত্যা মামলা হয়েছে ৩৮টি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর, সদর, বিজয়নগর ও বাঞ্ছারামপুরে টেটা যুদ্ধ বাধে অহরহ। এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীগত দাঙ্গার ঘটনা বেশি। একজনের প্রতি আরেকজনের একটা মহব্বত, মায়া, এই জিনিসটা খুব কম। যার ধরনে তুচ্ছ ঘটনা করিয়া কেন্দ্র করেও একটা ঝগড়া লেগে যায়। এলাকার বিরাট একটা লজ্জা আর বিরাট একটা দুর্নাময়। বললাম ট্যাগেরটা কুচুডুরি এটা এইগুলা বানাই না, আমরা থানা থেকে সোয়াল থানা থেকে নিষেধ। সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এসব সংঘর্ষ কমানো সম্ভব বলছে সচেতন নাগরিকরা। আগে থেকে এখন অনেক বেশি আমরা শিক্ষিত এবং লিটারেসি হার অনেক বেশি, কিন্তু সুশিক্ষাটা খুব জরুরি এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে যে শিক্ষা সেটা খুব বেশি জরুরি। যে হারে যে সংঘর্ষ কলহ চলছে, এটা যদি আমরা ইনহেরিয়েন্ট ধারণ করি তাহলে আসলে আমরা সভ্য জাতি হিসাবে, সভ্য মানুষ হিসাবে কিন্তু নিজে পরিচয় দিতে পারবো না। এসব সংঘর্ষের ঘটনায় অনেক সময় নিরপরাধ মানুষও আসামি হয়ে যাচ্ছে, অনেকে হয়রানিও হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে, বলছেন পুলিশ সুপার। গোষ্ঠীগত যে একটা আধিপত্য, এই আধিপত্যটাকে ধরে রাখার একটা কালচার এখানে রয়েছে, কিন্তু আলটিমেটলি অত্র এলাকার লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সংঘর্ষ থামাতে কামারদের দেশীয় অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করা, ব্যবহৃত বাঁশ বিক্রি বন্ধ ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ নানা উদ্যোগ নিচ্ছে পুলিশ। তবুও থামানো যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ সংঘর্ষ, টেটা যুদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের শিকার একই পরিবারের ৪ বাংলাদেশিকে ৯৬ ঘন্টা পর শূন্যরেখা থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে এখনও শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন ৫ জন। উদ্ধার হওয়া ৪ জন হলেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের ২ শিশু সন্তান। পুলিশ জানায়, বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর মানবিক কারণে ৪ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে থানায় নেওয়া হয়। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গত ১৪ জুন বিএসএফ ৯ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন। নারী, শিশুসহ ৯ জন খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ২ শিশুর অসুস্থতা এবং মানবিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। অপর ৫ জনকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবসময় আমরা থাকি যাতে ভারত থেকে যদি কোনো প্রকার লোক যদি পুশিং না করতে পারে ভারত থেকে, এবং কি আমাদের সাথে বিজিবি আছে, তারপরে ব্যাটালিয়ন অথবা আনসার আছে। ইন্ডিয়া থেকে রাতের আধারে লোকজন নামাই দিতেছে, এটা আমরা গ্রামবাসী ধরছি কালকে রাত্রে। ধরার পরে এখানে আবার আমরা নিয়ে আসছি, ওদের আবার পাঠাই দিতেছে। আমাদের সঙ্গে আছে বিজিবি আর আমরা গ্রামবাসী সবাই মিলে পুশিং ঠেকানোর জন্য এখানে পাহারা দিচ্ছি। এলাকার নারী এবং পুরুষ এবং ছোট শিশু থেকে শুরু করে যারা একটু বোঝে
যারা আছে সবাই বিজিবির সাথে সহযোগিতা করতেছে, যাতে কোনোভাবেই বাংলাদেশে পোষণ করা সম্ভব না হয় তাদের জন্য। বাংলাদেশ ও ভারত সীমান্তে পুশিন সমস্যার সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সীমান্তে পুশিন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা ভারত ও বাংলাদেশ উভয়ের দায়িত্ব। আন্তর্জাতিক মনোযোগ আমেরিকা ইরান আলোচনা, লেবানন, দক্ষিণ সুদান এবং হাইতির দিকে। তবে বাংলাদেশ ও ভারত সীমান্তে শত শত শিশু ও নারীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। সীমান্তে মানবেতর দিন পার করছেন তারা। এ সময় দুই দেশকে সংলাপের মাধ্যমে সমাধানের কথা জানান মহাসচিবের মুখপাত্র। এছাড়া ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। আমি মনে করি বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এতে মানুষের মানবাধিকার এবং মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান থাকতে হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই আহ্বান জানান। রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের উপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী এই সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ জানান এবং মানবিক সংকট মোকাবেলায় সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে প্রায় 41%। এসব ব্যাংকে এখন বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ 12,600 কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, 2021 সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল 2025 সালে। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে দেশটির ব্যাংকে অর্থ জমা রাখে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সুইস ব্যাংকে অর্থ জমা রাখেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সুইস ব্যাংকের শাখাগুলোতে সেসব দেশে বসবাসকারী বাংলাদেশিরাও অর্থ জমা রাখেন। সেগুলো সুইস ব্যাংকে জমা অর্থ হিসেবে বিবেচিত হয়। তবে সুইস ব্যাংকে রাখা সব অর্থই পাচার করা নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 জন ব্যক্তিকে অভিযুক্ত করেছে সিআইডি। মামলার খসড়া অভিযোগপত্র তৈরি করে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলকে দিয়েছে তদন্ত সংস্থা। সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, দেশীয় আইনে এই ঘটনায় বিদেশি অপরাধীদেরও বিচার হতে পারে। 2016 সাল নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের হিসেব থেকে $101 মিলিয়ন চুরি করে অজ্ঞাতনামা হ্যাকাররা। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুয়ারিদের ভুয়া অ্যাকাউন্টে 81 মিলিয়ন এবং শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয় $20 মিলিয়ন। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এমনকি এটিকে বিশ্বের ব্যাংকিং খাতের অন্যতম বড় স্ক্যাম বলে মন্তব্য করা হয়। এরপর পেরিয়ে গেছে 1 দশক। বাংলাদেশ থেকে চুরি হওয়া কিছু অর্থ ফেরত আনতে পারলেও বড় অংশই বাকি। রিজার্ভ চুরির খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ কেন্দ্রীয় ব্যাংকের 10 কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া ফিলিপাইনের 36 জন, ভারতের 4 জন, শ্রীলঙ্কার 8 জন, চায়নার 3 জন, জাপানের 1 জন ও উত্তর কোরিয়ার 2 জন নাগরিককে আসামি করা হয়েছে। শুধু কি গভর্নরের পিছনে রাষ্ট্রীয় অন্যান্য কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, উনি কার নির্দেশে এটা ছাপানোর চেষ্টা করেছিলেন সেটিও আসলে তদন্ত আনা দরকার। উনি ভালো উত্তর দিতে পারবে। এই বিশেষজ্ঞ জানান, রিজার্ভের চুরির অর্থ ফেরত আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তদেশীয় বিচারিক প্রক্রিয়া জানতে বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে গ্রুপ বি এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে হয়েছে গোলের ছড়াছড়ি। 10 জনের বসনিয়ার বিপক্ষে বেশ দাপট দেখিয়ে 4-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এদিকে জোনাথন ডেভিডের হ্যাট্রিক গোলের ম্যাচে কাতারের বিপক্ষে 6-0 গোলের রেকর্ড জয় পেয়েছে স্বাগতিক কানাডা। প্রথম জয়ের খোঁজে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেমে কানাডার কাছে পাত্তাই পায়নি কাতার। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 2রা জুলাই থেকে শুরু হবে বলেও জানান তিনি। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী 20 জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজনটি উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না। সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। না বুঝেই প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে বিরোধী দল, এমন অভিযোগ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদে আলোচনায় তিনি এবারের বাজেটকে মানুষের স্বপ্ন পূরণের বাজেট বলে অভিহিত করেন। এদিকে রাজধানীতে এক আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য বিনিয়োগ বাড়ানো। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা। মানুষের জীবনমান উন্নয়নে স্বপ্ন পূরণের বাজেট দিয়েছে সরকার, এমন দাবি করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এবারের বাজেটে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং কর ছাড়ের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা তিনি বলেন, বিনিয়োগকারীদের সুবিধা বিবেচনায় নিয়ে এবারই প্রথম 5 বছরের জন্য কর কাঠামো দেয়া হয়েছে। এবারের বাজেটে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এদিকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদের দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম, এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে। সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। ভবিষ্যতে বাংলাদেশের ফল নিয়ে বিদেশেও মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশ ও ব্রিটেনের সাথে সম্পর্ক সুদৃঢ় হওয়ার আশা করেন হাই কমিশনার। তিনি বাংলাদেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতের সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান। এছাড়া শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বাংলাদেশ চায়না সম্পর্ক আরও জোরদারের আশা করেন ইয়াও ওয়েন। সেই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের 2026-27 সেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। কিশোরগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি ও ছিনতাই। দিনরাত নেই চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগত সম্পদ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় বিরাজ করছে চরম আতঙ্ক। সম্প্রতি সদর থানা এবং আশপাশের এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিশোরগঞ্জ সদর থানা এলাকার কালীবাড়ি মোড় এবং থানার আশপাশে প্রায় চুরি হচ্ছে। সম্প্রতি থানা সংলগ্ন বিভিন্ন দোকান এবং থানা এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা।
একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরাও। আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। টিন কেটে নিচে আবার গ্রিল ছিল, ওই গ্রিল কেটে ঢুকে আমার ভিতর থেকে ওই যে টাকা ছিল প্রায় 5 লাখের কাছাকাছি আনুমানিক, 4.5 উপরে এই টাকা নিল। আমার মনিটরটা চলে নিয়ে গেছে, আমার বেসিনের কলটা ভাঙিয়ে ফেলাইছে, আর আমার ক্যাশে টাকা ছিল ওটি নিয়ে গেছে। এই চুরি বৃত্তি যদি বন্ধ না হয় তাহলে এই রোডে ব্যবসা করাটাও কঠিন, বসবাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা যে ব্যবসায়ী যারা আছি সবাই আতঙ্কিতের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। কোন সময় কার দোকানে চুরি হয়ে যা তাও আমরা বুঝতে পারতেছি না। অভিযোগ রয়েছে প্রায় প্রতি রাতেই সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ, কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এখানে কিছু উশৃঙ্খল ছেলেপেলেরা এই ধরনের ঘটনা ঘটে, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটছে। মসজিদ থেকে ভেঙে অনেক টাকা নিয়ে গেছে, এই মসজিদের তার নিচে থেকে এই বাড়ি একটা তার নিচে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক ও ক্রমবর্ধমান বেকারত্বের কারণে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। পাশাপাশি পুলিশের হয়রানির আশঙ্কায় থানায় অভিযোগ দেওয়ার প্রবণতাও কমে যাচ্ছে। যাদের বাসায় চুরি হচ্ছে এরা অনেক সময় আমার 20-50 হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি আইনের আশ্রয় নিব না, আমি পুলিশের দ্বারস্থ হব না, এটাও তারা পুলিশকে ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাই রোধে নিয়মিত কাজ করছে পুলিশ। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। প্রতিদিনই কোনো না কোনো অপরাধীকে আমরা গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। আশা করি অচিরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং জনমনের স্বস্তি ফিরে আসবে। সাধারণ মানুষের প্রশ্ন, টহল জোরদার হওয়ার পরও কেন থামছে না চুরি ছিনতাই? দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নিরাপদ পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বজ্রপাতে 3 জেলায় 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন সিলেটে, 3 জন নেত্রকোনা এবং মেহেরপুরে মারা গেছেন 1 জন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ফেঞ্চগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 3 জেলের মৃত্যু হয়। ফেঞ্চগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় বজ্রপাতে মারা গেছেন আরও 3 জন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া বজ্রপাতে মেহেরপুরে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালের বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়ে যাওয়ায় শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে তথ্য নিশ্চিত করেছে বিবিসি উর্দু। চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় নিশ্চিত করেন, 2 প্রেসিডেন্ট ইতিমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলে শুক্রবার সুইজারল্যান্ডে আয়োজিত হতে যাওয়া আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শেহবাজ শরীফ তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনুষ্ঠান সম্পর্কিত অংশটি মুছে ফেলার পর থেকেই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা পরবর্তীতে নিশ্চিত করা হলো। এদিকে এক সংবাদ সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের জন্য এখনও সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা আছে, তবে তা ঠিক কবে জানেন না। ইরানের সঙ্গে শান্তি চুক্তি করে এবার মিত্র নেটো জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ইউরোপে আমেরিকান সেনা উপস্থিতি পর্যালোচনা করবে পেন্টাগন। এদিকে জোটটির মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, আমেরিকা সরে গেলেও নেটোকে সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে নেটো মিত্রদের পাশে পায়নি আমেরিকা। মিত্রদের সরাসরি সামরিক সহায়তা না পেয়ে তীব্র ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান এবং আমেরিকার শান্তি চুক্তির পর ব্রাসেলসে নেটোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেন জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা। বৈঠকে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ার করে জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ইউরোপে আমেরিকার সেনার উপস্থিতি পর্যালোচনা করবে পেন্টাগন। ইরান যুদ্ধের সময় কিছু ইউরোপীয় দেশ আমেরিকার বাহিনীর উপর বিধিনিষেধ আরোপ করায় ক্ষোভ প্রকাশ করেন হেগসেথ। আমরা যখন বিপদে পড়েছিলাম তখন মিত্রদের সহায়তা চেয়েছিলাম, তবে সেই পরীক্ষায় অনেকে ব্যর্থ হয়েছে। এটি ছিল লজ্জাজনক। তারা আমেরিকার সেনাদের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এবার সময় এসেছে ইউরোপে আমেরিকার সেনা উপস্থিতি পর্যালোচনা করার।
একদিন আগে G7 সম্মেলনে ইউরোপের নেতারা আমেরিকা নির্ভরতা কমানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এবার নেটো বৈঠকে জোটটির মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, আমেরিকা নেটোতে তাদের অবদান কমালেও ইউরোপের মিত্ররা তা জোরদার করতে একমত হয়েছেন। আমেরিকা তার প্রতিশ্রুতিগুলো নিয়ে নতুন করে ভাবছে। আমরা বরাবর আমেরিকার উপর ভরসা করেছি। তারা যখন সরে যাওয়ার কথা বলছে, তখন ইউরোপ ও অন্য মিত্ররা সহায়তায় এগিয়ে আসছে। নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়ন এবং পারমাণবিক পরিকল্পনার সক্ষমতা জোরদার করতে একমত হয়েছে নেটো। মহাসচিবের অভিযোগ, আমেরিকা তার মিত্রদের কাছ থেকে মনোযোগ সরিয়ে নিয়ে চায়নার দিকে দৃষ্টি দিতে চায়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এ ছিল সকালের বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।